স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। গত কিছুদিন যাবৎ মার্কেট বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন মার্কেট নিয়ে আপডেট দেওয়ার জন্য। আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে সংক্ষেপে আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আজকে উইকেন্ডে লাস্ট ট্রেডিং সেশনে মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, সূচক আমরা দেখতে পাচ্ছি ৬,২০৫ পয়েন্টে ক্লোজ হয়েছে। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫১টি কোম্পানির দর হারিয়েছে। তার বিপরীতে মাত্র ৬০টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং অপরিবর্তিত ছিল ১৫৬টি শেয়ারের দর, যার মধ্যে বেশিরভাগই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। আর আমরা যদি এক সপ্তাহ ধরে লেনদেনের চিত্র যদি আমরা দেখি, লেনদেন ডে বাই ডে কমছে এবং আজকে গত এক সপ্তাহের মধ্যে যে লেনদেন হয়েছিল তার মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ২২২ কোটি টাকার মতো। সো মার্কেট একরকম ডেড এবং মার্কেট তার মিনিমাম পারফরমেন্সও করছে না। সো আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড কমপ্লেন করেছেন যে মার্কেট নিয়ে আমরা আপডেট দিচ্ছি না কেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা প্রায় সময় এ ধরনের অ্যাবনর্মাল অ্যাটিটিউড আমরা মাঝে মাঝে লক্ষ্য করি এবং আমরা এখন বর্তমানে এই কারণেই ছুটি নিয়েছি, কারণ মার্কেট তার মিনিমাম পারফরমেন্সও বর্তমান সময়ে করছে না। সো এখন আমরা যদি একটা নিউজ দেখি, শেয়ার বাজার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইওএসকো। সো এই ধরনের নিউজগুলো হয়তো আমাদের ইমপ্রেশন কিছুটা ভালো করতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাদের মার্কেট যেখানে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আমাদেরকে এটা এক্সপেক্ট করা বোকামি হবে যে অন্য কোনো দেশ থেকে অন্য কোনো অর্গানাইজেশন কিংবা অন্য কোনো ইনস্টিটিউশন এসে আমাদের মার্কেটকে টেনে তুলবে। কিন্তু অ্যাপারেন্টলি আমরা যদি বর্তমান সমসাময়িক যে নিউজগুলো আমরা পেয়েছি, মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো নিউজ ছিল, যেমন এক্সপোর্ট ভালো করছে বাংলাদেশ, এক্সপোর্ট ইউরোপ এবং আমেরিকাতে ভালো এক্সপোর্ট হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং রেমিটেন্স ফ্লো কিন্তু আমরা যেটা শঙ্কা করেছিলাম সেটা অনেকটা কাটিয়ে উঠছে এবং রেমিটেন্স ইনফ্লো বর্তমানে ইমপ্রুভ করছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে একটা বড় ফান্ড আইসিবিকে দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল, আমরা এই ধরনের নিউজ দেখেছি। এছাড়াও বৈশ্বিক যে মেজর যে অর্থনীতিগুলো সেগুলো কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেখানেও ক্যাপিটাল মার্কেটগুলো কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সের দিকে যাচ্ছে। সো এতগুলো ভালো নিউজ থাকার পরও মার্কেট, যে কারণে আমি প্রথমেই বললাম যে মার্কেট বর্তমান সময় মিনিমাম পারফরমেন্সও করছে না, এখানে আপনারা দেখুন একটা বড় রকমের পতন হয়েছে, আপ টু 5,970 পর্যন্ত হিট করে। এখানে এখানে হিট করে এখান থেকে একটা রিভার্সাল হয়, রিভার্সাল হয়ে 6,670 পর্যন্ত হিট করে। সো এখানে একটা মিনিমাম মার্কেট কিন্তু রিকভারি দিয়েছে, 38%-এর মতো রিকভারি দিয়েছে। যে যে পয়েন্ট থেকে এটা ফল করেছিল ওই পয়েন্ট থেকে আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং অ্যাজ পার দিস চার্ট আমরা দেখতে পাচ্ছি 38%-এর মতো রিকভারি দিয়েছিল। সো এখানে একটা মোটামুটি একটা রিকভারি আমরা পেয়েছি, কিন্তু এরপর আবার একটা বড় রকমের পতন আমরা দেখতে পাচ্ছি। 6,170 প্রায় 70 পর্যন্ত হিট করে এবং এখান থেকে একটা রিভার্সাল শুরু হয়েছিল এবং আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেট হয়তো এখান থেকে একটা মুভমেন্ট করবে, এখান থেকে একটা ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে আগের যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই ছিল সেটাকে চেস করে একটা নিউ হাই হয়তো মার্কেট করবে, আপ টু 50% পর্যন্ত যাবে, আমরা এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই কারণেই বলছি যে এখন এই যে রিভার্সালটি, এটি কিন্তু মিনিমাম একটা পারফরমেন্সও আমরা পাইনি। এটি 23%-এর নিচে এখন বর্তমানে অবস্থান করছে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছে কেন, নর্মালি কিন্তু মার্কেট বিহেভ করছে কেন, এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে কাজ করছে এবং অনেকে আতঙ্কিত মার্কেট নিয়ে, অনেকে চরম ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। তো এখানে আসলে আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বর্তমান সময় মার্কেট থেকে কিছুটা সাইড লাইনে অবস্থান করা বেটার, কারণ মার্কেট একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে কিছুটা ধৈর্য নিয়ে মার্কেটে আমাদেরকে থাকতে হবে এবং অনেকে আবার হয়তো আমার সাথে আর্গুমেন্ট করবেন যে ধৈর্য ধরার কারণে আরো বেশি লস হচ্ছে। এখন সেটা হচ্ছে যে
সেটা বলবো যে যার যার পার্সোনাল চয়েস। আমরা কাউকে স্টক কেনার জন্য ইনফ্লুয়েন্স করছি না, বিক্রি করার জন্য ইনফ্লুয়েন্স করছি না। আমরা এখানে আমাদের ওপিনিয়ন শেয়ার করছি, প্লাস কিছু প্যারামিটার মার্কেটের যে অবস্থান সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটা করছি এখন, আমারও কিছু স্টক এখন লসে আছে, কিন্তু আমি এখন বাইও করছি না, সেলও করছি না। আমি মার্কেট থেকে এখন মোটামুটি একটা সাইড লাইনে অবস্থান করছি। আর এখন বর্তমানে যদি ফ্লোর প্রাইস যদি সহসা না তুলে, আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যদি ফ্লোর প্রাইস এর মধ্যে যদি না তুলে রিসেন্টলি, তাহলে মার্কেট কিন্তু খুব বেশি নিচে নামার মতো স্কোপ আমি দেখছি না। মার্কেটের টার্নওভার এখন অনেক কমে গেছে। সাথে এখানে একটা সাপোর্ট পয়েন্ট আমি ড্র করেছি, যেটা 6190। এই পয়েন্টে এসে মার্কেট একটা সাপোর্ট নেবে। এখন আমাদেরকে একটু দেখার বিষয় এই পয়েন্টে সাপোর্ট নিচ্ছে কিনা। সো এখান থেকে আশা করছি এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে কোনো একটা পয়েন্টে কিংবা তারও কিছুটা নিচে নামতে পারে। আপ টু এখানেও একটা সাপোর্ট আছে। এখান থেকে যে রিজেকশন হয়েছিল 6170, এখান থেকে কিন্তু রিজেকশন হয়েছিল। রিজেকশন হয়ে এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে একটা রিভার্সাল আমরা এখানে পেয়েছি। সো এখন আবার একটা ফল করছে এবং এখানে এসে ইন বিটুইন এই জোনটাতে আশা করছি এই জোন থেকে এটা মার্কেট সাপোর্ট নেবে। সাপোর্ট নিয়ে এখানে একটা সাইডওয়ে কিছুদিন করে মার্কেট এখানে এসে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। আর এই ব্রেকআউটটা দিলে, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটি যদি ব্রেকআউট করতে পারে, মার্কেট এখন বর্তমান যে ডেড অবস্থায় আছে, এই 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 ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারবে এবং মার্কেট কিছুটা গতি ফিরে পাবে এবং মার্কেট হয়তো একটু পারফর্ম করবে। সো বাই দিস টাইম আমাদেরকে এই মুহূর্তে সাইড লাইনে থাকাই ভালো। মার্কেট যদি এখানে ব্রেকআউট দেয়, তাহলে আবার নতুন করে এন্ট্রি নেওয়ার কথা আমরা হয়তো চিন্তা ভাবনা করতে পারি। এখন বর্তমান সিচুয়েশনে সাইড লাইনে থাকা ভালো। আর একটা ওয়ার্স্ট কেস সিনারিও, যদি আমাদের নিয়ন্ত্রণ সস্তা সহসা যদি ফ্লোর প্রাইস তুলে দেয়, মার্কেট কিন্তু অনেকটা নিচে নামতে পারে, আপ টু 5950 পর্যন্ত হিট করতে পারে। এখানে S1 একটা সাপোর্ট আছে এবং এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আবারও পয়েন্টটি মেনশন করছি, 5960 এই জোনটাতে মার্কেট আসতে পারে যদি ফ্লোর প্রাইস তুলে নেয় এর মধ্যে। আর মার্কেট যদি স্ট্রং হয়, মার্কেট যদি এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট যদি গতি ফিরে পায়, মার্কেট যদি একটা শক্তিশালী অবস্থানে যায়, তখন ফ্লোর প্রাইস তুললে কিন্তু মার্কেট অতটা এফেক্টেড নাও হতে পারে। কিন্তু এই অবস্থায় যদি ফ্লোর প্রাইস তুলে নেয়, তাহলে কিন্তু মার্কেটে আরেকটা বড় রকমের বিশৃঙ্খলা হতে পারে। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি মান্থলি চার্টে দেখি, যে কারণে মার্কেট অনেকটা ডেড হয়ে আছে, তার কারণ হচ্ছে মার্কেট মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। 6260 এই জোনটাতে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট ছিল। মার্কেট আমরা এর আগের মাসে দেখেছি, এটি যখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠে, মার্কেট কিন্তু অনেকটা স্ট্রং হয় এবং কিছু কিছু স্টক পারফর্ম করা শুরু করেছিল। কিন্তু এখন আবার মার্কেট 20 এক্সপোনেনশিয়াল অ্যাভারেজের নিচে নেমে যাওয়াতে মার্কেট কিন্তু একেবারেই কিন্তু স্লো হয়ে গেছে, একেবারে ডেড মার্কেট বলা যায় এখন বর্তমানে। সো এখন এখানে একটি ব্রেকআউট দেওয়াটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আরো একটু টাইম লাগতে পারে। আমরা ডে চার্ট যদি দেখি, ডে চার্ট আমরা যদি দেখি, ক্যান্ডেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং এখানে এসে হয়তো একটা কনসলিডেশন হবে। এখানে কিন্তু আরো এক সপ্তাহ সময় লাগতে পারে এখানে একটা ব্রেকআউট দেওয়ার জন্য। সো এখানে এসে যদি কনসলিডেশন হয়, একটা সাইডওয়ে মুভমেন্ট করে করে যদি এখানে একটা ব্রেকআউট দেয়, তাহলে মার্কেট আবার নতুন করে আমরা চিন্তা ভাবনা করব। আপনাদেরকে আমরা জানাবো কোন ধরনের স্টকগুলো সুইটেবল হবে। তবে আপনারা এখনো যে স্টকগুলো ভালো, ওগুলোকে আপনারা চাইলে অ্যাভারেজ ডাউন করতে পারেন। যে স্টকগুলো ভালো পারফর্ম করে এবং যেগুলো ফান্ডামেন্টালি ভালো, এই ধরনের স্টকগুলোকে আইডেন্টিফাই করে স্লোলি এন্ট্রি নেওয়া যেতে পারে। কারণ মার্কেট যখন আবার নতুন করে র্যালি শুরু হয়, তখন কিন্তু ক্যাচ করা যায় না, লো বটম কিন্তু ক্যাচ করা যায় না। সো এটা আপনারা চাইলে অ্যাভারেজ ডাউন করতে পারেন স্লোলি। আরেকটি ব্যাপার, মান্থলি চার্টে যদি মার্কেটের অবস্থান দেখি, আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে মার্কেট কিন্তু খুব বেশি কিন্তু ফ্লাকচুয়েট করছে না। এখানে কিন্তু একটা জোনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনসলিডেশন হচ্ছে এই জোনটাতে। সো মান্থলি চার্টে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মার্কেটে খুব বেশি নেগেটিভ অবস্থান, নিচের দিকে যাওয়ার মতো অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু একটি বিষয়, এখানে মার্কেটে একটা আর্টিফিশিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে, যার কারণে মার্কেটের যে একটা
ভালো মানে চরম একটা হতাশাজনক পরিস্থিতি, মার্কেট একটা চরম ডিপ্রেশনের মধ্যে আছে, সেটা কিন্তু টেকনিক্যাল চার্টে প্রকাশ পাচ্ছে না, কারণ আর্টিফিশিয়ালি মার্কেটকে যে সাপোর্ট দিয়ে রেখেছে, যার কারণে কিন্তু মার্কেট এই রিফ্লেকশনটা আমরা এখানে পাচ্ছি না। মার্কেট হয়তো এখানে একটা হয়তো বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়তো এখানে আমরা পেতাম, কিন্তু এখানে কিন্তু এই রিফ্লেকশনটা হচ্ছে না। আর্টিফিশিয়ালি মার্কেটকে সাপোর্ট দেওয়ার কারণে মার্কেট কিন্তু টেকনিক্যালি অনেকটা স্ট্রং মনে হচ্ছে, বাট ইন রিয়েলিটি মার্কেট কিন্তু খুবই উইক। আর মান্থলি চার্টে একটা স্ট্রংগেস্ট সাপোর্ট পয়েন্ট হচ্ছে 5,875। সো এই পয়েন্টটি আমি উল্লেখ করছি, যারা লং টার্ম ক্যাপিটাল মার্কেটে আছেন এবং লং টার্ম টিকে থাকবেন, তাদের জন্য আমি একটা কশাস আপনাদের জন্য আমি এখানে দিচ্ছি, এটা সতর্কীকরণমূলক। যদি কোনো কারণে ফ্লোর প্রাইস তুলে নেয়, ফ্লোর প্রাইস টুডে টুমোরো 1 মাস পর হোক 3 মাস পর হোক তুলে নেবে, এবং মার্কেট যদি স্ট্রং না হয়, তাহলে সবাইকে একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে 5,870 পর্যন্ত মার্কেট হিট করতে পারে। সো এখানে কিন্তু আমি আরো একটি কথা আপনাদেরকে বলছি, আমি কিন্তু কাউকে এখানে আতঙ্কিত করতে চাইছি না। মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট নেয় এবং স্ট্রং হয়, স্ট্রং হওয়ার পর মার্কেট যদি ফ্লোর প্রাইস তুলে নেয়, তাহলে কিন্তু এ ধরনের বিশৃঙ্খলা মার্কেটে হয়তো আমরা দেখব না। কিন্তু এখন মার্কেটের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যদি নেক্সট মান্থ কিংবা তার পরের মাস এ ধরনের উইক মার্কেটে যদি ফ্লোর প্রাইস তুলে নেয়, সেক্ষেত্রে 5,870 পর্যন্ত মার্কেট হিট করতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আপনারাও আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। মার্কেট নিয়ে আপনারা কে কি ভাবছেন সেটাও আমরা জানার প্রত্যাশা রাখি। আর আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।